প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে। আজকে আমি তোমাদের সাথে আছি দিলশাদ জাহান। আশা করি তোমরা যে যেখানে আছো, যেভাবে আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি তোমাদের যে পাঠে যাচ্ছি তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায়, বাংলাদেশের পরিবেশ। এই অধ্যায়ের পাঠ 4 ও 5 আমরা আজকে একসাথে পড়ব। চলো তাহলে মূল আলোচনায় চলে যাই। আমরা আজকের এই পাঠ শেষে যা যা শিখতে পারবো তা হলো বাংলাদেশের পরিবেশগত সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের করণীয় সম্পর্কে বর্ণনা করতে পারবো, পরিবেশগত সমস্যার উপর প্রতিবেদন তৈরি করতে পারবো, পরিবেশ বিষয়ে সচেতন হব। শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে কী কী পড়েছি তা কি তোমাদের একটু মনে আছে, নাকি একটু মনে করিয়ে দিতে হবে? চলো তাহলে আমরা একটু মনে করে আসি। আমরা পড়েছি প্রকৃতির মূল উপাদান কিন্তু মূলত 4টি। কি কি? আলো, বাতাস, মাটি এবং পানি। মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্ক সম্পর্কে পড়েছি আমরা। বৈরী পরিবেশে মানুষ টিকে থাকতে পারে না, মানুষ চাষাবাদের মাধ্যমে স্থিতাবস্থায় এসেছে, পশুকে পোষ মানিয়ে এবং মেরে কাজে লাগিয়েছে, গাছপালা রোপণ করে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে রক্ষা করেছে। এরপরে আমরা পাঠ 2 ও 3-এ আমরা কিছু সামাজিক পরিবেশের সমস্যা সম্পর্কে জেনেছি। পরিবেশের সমস্যার বিভিন্ন কারণ সম্পর্কে জেনেছি। কী কী কারণ জেনেছি দেখো। নিজের প্রয়োজনে পরিবেশের স্বাভাবিক গতি আমরা বাধাগ্রস্ত করেছি, পরিবেশের উপাদানগুলোর কিন্তু সঠিক ব্যবহার করতে পারিনি, বৃক্ষ নিধন করেছি, অকারণে গাছ কেটে ফেলেছি, জনসংখ্যার অতিরিক্ত চাপ রয়েছে আমাদের, সেই চাপের কারণে ফসলি জমিতে আমরা বাসস্থান নির্মাণ করেছি, বস্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে, শিল্প কারখানা স্থাপন করে জলাভূমিগুলোকে ধ্বংস করা হচ্ছে, জলজ জীববৈচিত্র্যের বিলুপ্ত হয়ে যাচ্ছে, কলকারখানার বর্জ্য বিভিন্ন পানিকে আমাদের দূষিত করে ফেলেছে, পাহাড়ি এলাকাগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জমির স্বাভাবিক উর্বরতা কিন্তু হ্রাস পাচ্ছে, মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে, শ্বাসকষ্ট, ক্যান্সার, চর্মরোগ, অ্যালার্জিজনিত কারণে। পরিবেশ ভারসাম্যকারী নানা উপাদান যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, নানা উপাদানের যে আমরা ক্ষয়ক্ষতি করে ফেলেছি, এগুলোর নানা কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই যে কারণগুলোর ফলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। কি কি হচ্ছে? অক্সিজেনের অফুরন্ত উৎস গাছপালা উজাড় হয়ে যাচ্ছে, উষ্ণতা বৃদ্ধিকারী নানা গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, নিজেদের প্রয়োজনে কিন্তু আমরা নিঃশেষ করে চলেছি খনিজ সম্পদ, পশু পাখি, নদীনালা। পরিবেশ ভারসাম্যকারী নানা প্রজাতি আজ প্রায় বিলুপ্তির পথে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে 2 মেরুর বরফ গলতে শুরু করেছে, এতে সমুদ্রের উচ্চতা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের তীরবর্তী দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কিছু কিছু কিন্তু ডুবেও যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর আরও অনেক দেশ। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এতক্ষণ আমরা আগের পাঠে কি পড়েছি সেই সম্পর্কে জানলাম। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তোমাদের পাঠ্য বইটি খোলো এবং তোমরা আমার সাথেই পড়ো। দেখো, পাঠ 4 এবং 5-এ কী আছে? পাঠ 4 ও 5-এ আছে বাংলাদেশের পরিবেশগত সমস্যার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়। পরিবেশগত সমস্যার কারণে বাংলাদেশের জনগণের নানা প্রকার সমস্যা হয়। এরকম সমস্যা কি আমরা হতে দিতে পারি? তোমরাই বলো, পারো? না। এই বিষয়ে জাতিসংঘ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের সরকারও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের সবারই, এমনকি শিশুদেরও এই বিষয়ে সচেতন হতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা অযথা গাছ কাটব না, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না, যেখানে সেখানে ময়লা ফেলব না, রাস্তাঘাটে থুতু সর্দি ফেলব না, যেসব গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় সেগুলো চলাচল বন্ধ করার জন্য সচেতন করব অন্যদেরকে এবং নিজেরাও সচেতন হব। লোকালয়ের কাছে শিল্প কারখানা না গড়তে পারে সেই বিষয়ে আমরা সবাইকে সচেতন করব। বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলব, নর্দমায় কখনো শক্ত বর্জ্য ফেলব না। আচ্ছা, বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলব, এই কাজটা কিন্তু আমরা অহরহই কিন্তু করতে পারি, সবসময় কিন্তু আমরা এই বিষয়টা সচেতন ভাবেই কিন্তু করতে পারি। যে কোনো জায়গায় ময়লা ফেলব না, আমরা যথাস্থানে গিয়ে ময়লাটা ফেলে আসব। অযথা মাইক বাজিয়ে শান্তি নষ্ট করব না। মাইকে কি হচ্ছে? আমাদের শব্দ দূষণ হচ্ছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও অফিস এলাকায় শব্দ দূষণ করব না, পাহাড় কাটব না। এর কিন্তু ক্ষতিকর ফল সম্পর্কে আমরা আগেই জেনেছি। নদী, খাল, হ্রদ বা সমুদ্র সহ ছোট বড় কোনো জলাধারে ময়লা ফেলব না। বন, পাহাড়, নদী সহ কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট করব না। গাছ লাগাবো এবং গাছের যত্ন করব। এই কাজটা তোমরা সবাই করতে পারো।
সুন্দর করে ছোট ছোট গাছ কিনে এনে গাছ লাগাতে পারো। তোমাদের আশেপাশে কোথাও কোনো জায়গা যদি থেকে থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গাছ রোপণ করব, কোনো জায়গায় আমরা ফেলে রাখবো না। প্রত্যেকটা গাছকে আমরা যত্ন করব এবং পরবর্তীতে সেই গাছ কিন্তু আমাদেরকে ফলও দিবে। মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানব ও প্রতিরোধের ব্যবস্থা নিব। উন্নয়নমূলক কাজে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দিব। নিজের খাবার, পোশাক ও অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যর কথা বিবেচনা করব। আমরা দেখো স্ক্রিনে দুটো চিত্র দেখতে পাচ্ছি। একটা চিত্র কিন্তু আমাদের খুবই পছন্দের, দেখো সুন্দরবনের একটি চিত্র দেখা যাচ্ছে যেখানে আমরা দুটি হরিণ দেখতে পাচ্ছি পানির মধ্যে। খুব সুন্দর না দৃশ্যটা? হ্যাঁ, এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এরপরে দেখো গাছ রোপণের কথা তোমাদেরকে বলেছি যে আমরা নিজেরাই কিন্তু গাছ রোপণ করব এবং সেটার যত্ন করব। পাশে কিন্তু সেই চিত্রটা দেখা যাচ্ছে। পরিবেশ ভারসাম্যর জন্য আমাদের যা যা করণীয় আমাদের সবাইকে কিন্তু সেই বিষয়ে এগিয়ে আসতে হবে। প্রকৃতির 4টি উপাদান কি কি বলেছি তোমরা আবার একটু মনে করে দেখো। মাটি, পানি, বায়ু এবং আলো। এগুলোকে ভারসাম্য যাতে থাকে সেই ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে প্রতিনিয়ত। জীবন ধারণের জন্য প্রয়োজন থেকে মানুষ সব কিছু সংগ্রহ করে। এই প্রকৃতি থেকে কিন্তু আমরা জীবন ধারণের যা কিছু প্রয়োজন সব কিছু সংগ্রহ করছি। তাহলে কি এই প্রকৃতিটাকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। আমরা প্রকৃতিকে অসচেতনভাবে ব্যবহার করছি। এই অসচেতনতাকে কিন্তু রোধ করতে হবে। কিন্তু মানুষ নিজেই যদি নিজের বিপদ ডেকে নিয়ে আসে সেক্ষেত্রে কি আমরা বিপদ ডেকে নিয়ে আসতে দিতে পারি? না। আমরা সেক্ষেত্রে বাধা দিতে পারি, নানান ধরনের কর্মসূচি আমরা দিতে পারি, আমরা সচেতন করতে পারি, নানান ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি। পরিবেশের সাথে কিন্তু আমরা যুদ্ধ করতে পারবো না। মানব সৃষ্ট নানা কারণে আজ পুরো পৃথিবী হুমকির সম্মুখীন। তাই প্রকৃতির উপাদানগুলোর সাথে আমাদের ভারসাম্য যদি বজায় রাখতে হয় আমাদের সকলকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা, এতক্ষণ কিন্তু আমরা তোমাদের বিভিন্ন পাঠের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি। চলো তাহলে তোমাদের এই অধ্যায় থেকে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে আসি। আচ্ছা, তোমাদের এই অংশে দেখো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। কোনটির প্রকৃতি মূল উপাদান? আমরা কিন্তু তোমাদের অধ্যায় থেকেই পড়েছি প্রকৃতির মূল উপাদান কোনটি। কি কি বলেছিলাম বলো তো? মাটি, পানি, বায়ু এবং আলো। এখানে 4টি অপশনস দেওয়া আছে। দেখো, গ্যাস, আলো, বন এবং ফসল। তোমরা বলো তো কোনটি? হ্যাঁ, ঠিক বলেছ, গ হচ্ছে তোমাদের উত্তর। 2 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি হয়? দেখো, নগরে বস্তি বৃদ্ধি পায়। 2, নদীর পানি দূষিত হয়। 3, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। নিচের কোনটি সঠিক হবে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1, 2 ও 3? বলো তো। হ্যাঁ, তোমরা নিশ্চিত পেরে গিয়েছ, ঠিক বলেছ। এটি হচ্ছে উত্তর ঘ। অর্থাৎ এক্ষেত্রে দেখো, নগরে বস্তি বৃদ্ধি পায়, নদীর পানি দূষিত হয়, কার্বন ডাইঅক্সাইডও বেড়ে যায়। জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু এই 3টিই ঘটে। পরবর্তী প্রশ্নে আমরা একটি উদ্দীপকে চলে যাই। উদ্দীপকটি আমি একটু পড়ি তোমাদের সাথে। আজাদ তার গ্রামে গাছপালা কেটে এবং জলাশয় ভরাট করে একটি সাবানের কারখানা তৈরি করে। কারখানায় মেশিনের শব্দে আশেপাশের মানুষ অতিষ্ঠ। আজাদের চাচা চাকরি শেষে গ্রামে এসে খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন। অপরিষ্কার খালগুলো পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করেন। এক্ষেত্রে উদ্দীপকটি তোমরা ভালো করে পড়বে। 2টি অংশ তোমরা কিন্তু উদ্দীপক থেকে পাবে। প্রথম অংশটিতে দেখো আজাদ এক ধরনের কর্মকাণ্ড করেছে, আর দ্বিতীয় অংশে আজাদের চাচা অন্য ধরনের ভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছে যা আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে। চলে আসি আমরা 3 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে। কি লেখা আছে দেখো, আজাদের কার্যক্রমকে কি বলা যায়? ভালো, দেখি কি লেখা আছে। ক, মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা। খ, প্রকৃতি সৃষ্ট পরিবেশগত সমস্যা। গ, প্রকৃতিকে মানুষের জয় করার চেষ্টা। ঘ, প্রকৃতির উপর মানুষের নির্ভরশীলতা। কোনটি হবে? হ্যাঁ, এক্ষেত্রে উত্তর হবে ক, মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা। কেন এটি মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা বলো তো? হ্যাঁ, ওই যে আমরা পড়েছি দেখো, আজাদ তার গ্রামে গাছপালা কেটে জলাশয় ভরাট করে একটি সাবানের কারখানা তৈরি করেছে। তাহলে কি পরিবেশের যে দূষিত হলো, পরিবেশ যে ক্ষতিগ্রস্ত হলো, এটা কি আমরা নিজেরাই করেছি না? এরপরে দেখো 4 নম্বর প্রশ্নে, আজাদের চাচার কার্যক্রমের ফলাফল কোনটি? আজাদের চাচা কি করেছে? ক, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে। খ, মাটির উর্বরতা শক্তি কমে যাবে। গ,
মাটির ক্ষয় বৃদ্ধি পাবে, ঘ জীববৈচিত্র্য রক্ষা পাবে। আচ্ছা, আজাদের চাচার কার্যক্রমটা কী ছিল সেটি তাহলে আমরা একটু দেখে আসি, আবার উদ্দীপকে ফিরে যাই আমরা। আজাদের চাচা চাকরি শেষে গ্রামে এসে খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন, অপরিষ্কার খালগুলো পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করেন। এটি কি পরিবেশ রক্ষায় সহায়তা করছে? তাহলে আজাদের চাচার যে কাজটা করেছে তাতে কি হবে, কোনটি রক্ষা পাবে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এখানে উত্তর হবে ঘ জীববৈচিত্র্য রক্ষা পাবে। চলে আসি তোমাদের প্রশ্নের সৃজনশীল প্রশ্ন 1। এখানে দেখো তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটি কিসের চিত্র বলো তো? চিত্রটি হচ্ছে একটি কারখানার চিত্র, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, আমরা তাই দেখতে পাচ্ছি, তাই তো? দূষিত বায়ু যাচ্ছে। এখন এখানে এই চিত্রের মাধ্যমে আমাদের 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, একটি জ্ঞানমূলক, একটি অনুধাবনমূলক, একটি প্রয়োগ এবং আরেকটি উচ্চতর দক্ষতার প্রশ্ন। এখানে দেখো ক নাম্বার প্রশ্নে দেয়া আছে আলো ও তাপের উৎস কোনটি? আমরা পাঠ 1-এ পড়েছিলাম, মনে করে দেখো যে আলো ও তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। হ্যাঁ। খ নাম্বার প্রশ্ন, মানুষ কিভাবে প্রকৃতির উপরে আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। আমাদের ক্ষয়ের উত্তরটি তাহলে কি হবে? আমরা কিন্তু এটি বইয়ের মধ্যে পড়েছি। এক্ষেত্রে আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমি জানি তোমরা খুব ভালো করে এই প্রশ্নের উত্তরটি নিজেরাই বলতে পারছো এবং ইতিমধ্যে মনে হয় তোমরা বলাও শুরু করে দিয়েছো। হ্যাঁ, আমি একটু মনে করিয়ে দিই সাথে তোমাদেরকে। মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। ওই যে পড়েছিলাম, দেখো, মনে করে দেখো। বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করেছে, পানির শক্তি কাজে লাগিয়ে কল লাগিয়েছে। এভাবে যখন প্রয়োজন হয়েছে মানুষ প্রকৃতির উপরে কিন্তু আধিপত্য বিস্তার করেছে। এখন নিশ্চয়ই মনে পড়েছে। আচ্ছা, এখন তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখে আসি। উপরের চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। দেখো তো, এখানে একটি কারখানা স্থাপন করেছে। এই কারখানা স্থাপনটা কে করেছে? মানুষ করেছে। এর আশেপাশের যে পরিবেশটা দূষণ হচ্ছে, মানুষের কারণেই তো এই কারখানা স্থাপিত হয়েছে। তাহলে পরিবেশ যে দূষণ হচ্ছে, এটা কোন ধরনের সমস্যা? এটা হচ্ছে মানব সৃষ্ট পরিবেশগত সমস্যা। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এইটার ব্যাখ্যা দিতে চাই, তুমি কিভাবে লিখবে? সমস্যাটা কি? মানব সৃষ্ট পরিবেশগত সমস্যা। মানব সৃষ্ট পরিবেশগত সমস্যাগুলো কী কী তা আমরা এক্ষেত্রে সুন্দরভাবে ব্যাখ্যা দিব। ঘ নাম্বারে চলে যাই। উক্ত সমস্যা সমাধানে তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করবে। একটি বিষয় এখানে তোমরা লক্ষ্য রাখবে, আমরা আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নে আমাদের আশেপাশে আমরা যা দেখি, যা করি, সব কিছুই কিন্তু যুক্তি দিয়ে তুমি লিখতে পারবে, সেই স্বাধীনতা তোমাকে দেয়া আছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই পাঠ্য বইয়ের সহযোগিতাও নেবে। এক্ষেত্রে তোমাদের কথাই বলা হয়েছে যে তুমি উক্ত সমস্যা সমাধানে কোন ধরনের কাজগুলো করবে। একটু তোমাদেরকে মনে করিয়ে দিই আমি। অযথা গাছ কাটবো না, মলমূত্র ত্যাগ করবো না যত্রতত্র, যেখানে সেখানে ময়লা ফেলবো না, পড়েছি না আমরা? হ্যাঁ। রাস্তাঘাটে থুতু বা সর্দি ফেলবো না, পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজই আমি করব না। আমরা নিজে কাজ করব না, অন্যকেও কি করব? সচেতন করব। প্রচুর পরিমাণে আমরা গাছ লাগাবো এবং গাছের যত্ন নিব। ময়লা যত্রতত্র ফেলবো না, এর অর্থ হচ্ছে গিয়ে নিজেও ফেলবো না, অন্যদেরকেও ফেলতে দিব না। মনে পড়েছে নিশ্চয়ই। ঠিক আছে, আমাদের অনুশীলনী প্রশ্নগুলোর মধ্যে আরও একটি সৃজনশীল প্রশ্ন আসছে, এটি নিশ্চয়ই তোমরা পারবে। আমরা এখন দেখে আসি আমাদের আজকের ক্লাসটি থেকে আমরা কি কি শিখতে পারলাম। আমরা শিখতে পেরেছি বাংলাদেশের পরিবেশগত সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়গুলো কি কি সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। পরিবেশগত সমস্যার উপর প্রতিবেদন তৈরি করতেও শিখলাম। এরপরে দেখো, পরিবেশ রক্ষায় আমাদের করণীয়গুলিও সম্পর্কে আমরা বারবার কিন্তু জেনেছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা এখন বাড়ির কাজে চলে যাই। তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি তোমরা আলাদা একটি খাতায় উপরে তারিখ লিখে তোমাদের যখন স্কুল খুলবে তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে নিজেকে যাচাই করে নিবে। দেখো, বাড়ির কাজটি দেওয়া আছে, প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের করণীয়গুলো কি কি, একটি ছক করে তুমি এর উত্তরটি লিখবে। আমি এখানে আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। দেখো, প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের করণীয়, ভারসাম্য রক্ষার জন্য আমাদের কি কি করতে হবে সেই সম্পর্কে তুমি একটি ছক তৈরি করে এটি সুন্দরভাবে উপস্থাপন করবে। তোমাদের সুচিন্তিত মতামত তোমাদের এই ক্লাসগুলোকে আরও বেশি উপযোগী করে তুলতে সহযোগিতা করবে। তাই তোমরা আমাদেরকে এই ঠিকানায় মেইলও করতে পারো।
আমরা জানি তোমরা ঘরে থাকতে থাকতে অনেক অস্থির হয়ে গেছো। আমাদের চারপাশটাই এখন অস্থির। আমরা তো পারি আমাদের বাবা মায়ের সাথে সুন্দর কিছু সময় কাটাতে, ভাই বোনের সাথে সুন্দর কিছু সময় কাটাতে। হ্যাঁ, আমরা সেভাবেই আমাদের দিনটাকে যদি ঠিক করে নিই যে আমরা কিভাবে আমাদের সময়টা কাটাবো, তাহলে কিন্তু আমাদের এই অস্থিরতা অনেক ক্ষেত্রেই কিন্তু হ্রাস পাবে বা কমে যাবে। শিক্ষার্থীরা, আর তো বেশি দিন না, আর মাত্র কিছু দিন, তারপর সব কিছু আগের মতো হয়ে যাবে। তবে এর জন্য তোমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। কী কাজ করতে হবে বলো তো? সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এই মহামারী ঠেকাতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো এবং নিরাপদে থাকবো, এই আশা রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।